প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অন্যতম একটি কোর্স হচ্ছে মূলত সিরিয়া, মিশর এবং উত্তর আফ্রিকার যে ইতিহাস সেটা সম্পর্কে। এটার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বা টপিক হচ্ছে এই ফাতেমীয় ইতিহাসের উৎস সম্পর্কে আলোচনা করা। এই ফাতেমীয় ইতিহাসের উৎস সম্পর্কে যখন আমরা আলোচনা করতে যাই, তখন আমাদেরকে কতগুলো গ্রন্থ, দলিল, দস্তাবেজ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, স্থাপত্য শিল্প, মুদ্রা, ধ্বংসাবশেষ এরকম কতগুলো বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। তার মধ্যে আমাদের প্রশ্নটি যেহেতু 10 মার্কে আসার সম্ভাবনা আছে, আবার 4 মার্কেও আসারও সম্ভাবনা আছে, সেই বিবেচনায় আমি হচ্ছে মূলত 10 মার্কে মাথায় রেখে 10 থেকে 15টি পয়েন্ট আমি আপনাদের সাথে এখন আলোচনা করার চেষ্টা করব। তো ইতিহাসের উৎস হিসেবে আমরা প্রথম যে উৎসটি আলোচনা করব সেটি হচ্ছে আল তাবারি। মূলত আল তাবারি একজন লেখক ছিলেন। এই আল তাবারি তিনি 839 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 923 খ্রিস্টাব্দে। তার লিখা মুসলিম বিশ্ব শিয়া আন্দোলনের প্রাথমিক ইতিহাস উল্লেখ করেছেন তার লিখনীতে। ফলে এই আল তাবারির ইতিহাসের লেখা থেকে আমরা মূলত ফাতেমীয় ইতিহাসের যে উৎস সেটা পেয়ে থাকি। আবার ফাতেমীয়দের উত্থান, পরবর্তী আব্বাসীয় এবং সিরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট পাওয়া যায় এই আল তাবারির ইতিহাস পর্যালোচনাতে। সেজন্য তার লেখনীকে ফাতেমীয় ইতিহাসের অন্যতম উৎস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তবে কখনো কখনো আব্বাসীয় পক্ষপাত দৃষ্টিভঙ্গি মূলত এই আল তাবারির লেখাতে রয়েছে। এছাড়া আমরা আলোচনা করব দ্বিতীয় উৎস হিসেবে 2 নাম্বার, সেটা হচ্ছে সিরিয়া এবং মিশরের ফাতেমীয় সম্পর্কিত যে সমকালীন ঘটনাবলী, এই ঘটনাগুলো বর্ণনা করেছেন হচ্ছে মূলত ইবনে জারির তাবরানি। তার নামটা 2 নম্বরে আসবে। এই ইবনে জারির তাবরানি তিনি প্রশাসনিক এবং সামরিক যে ঘটনাগুলো রয়েছে, সেই প্রশাসনিক এবং সামরিক যে ঘটনা সেগুলোর তথ্যকে তিনি সুনিপুণভাবে তার ইতিহাস লেখনীতে সুন্দর করে বর্ণনা করেছেন। সে জায়গা থেকে এই তার ইতিহাস গ্রন্থটিও মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করে প্রাথমীয় ইতিহাসের উৎস হিসেবে। এছাড়া ইবনে তালেহান, এই ইবনে তালেহান তার লেখনীর মাধ্যমে মূলত হচ্ছে তিনি বিশেষ করে মিশরের যে ফাতেমীয় শাসনের প্রাথমিক ইতিহাস সেগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আবার স্থানীয় দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সামরিক নীতি তার লেখনীর মাধ্যমে সহজে বোঝা যায়। ফলে আমরা বলতে পারি যে প্রাথমিক ইতিহাসের অন্যতম উৎস হিসেবে ইবনে তালেহানের যে লেখনী, ইতিহাস লেখনী, সেটিও প্রাথমিক ইতিহাসের অন্যতম উৎস হিসেবে কাজ করে থাকে। 4 নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে ফাতেমীয় শাসকদের যে খতিয়ানগুলো রয়েছে, সেই খতিয়ানগুলো কিভাবে এই আমাদের ফাতেমীয় ইতিহাসের উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে আমরা যদি বলি যে প্রশাসনিক নথি, দলিল, রাজস্ব ভূমি, কর সংক্রান্ত তথ্য, এই সব বিষয়ে মূলত হচ্ছে ফাতেমীয় শাসকদের খতিয়ান হিসেবে তারা ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এছাড়া সরকারি প্রশাসনিক প্রক্রিয়া বোঝা যায় মূলত ফাতেমীয় শাসকদের খতিয়ান থেকে। তাহলে এই ফাতেমীয় শাসকদের খতিয়ানগুলো মূলত ইতিহাসের অন্যতম উৎস হিসেবে কাজ করে থাকে। আবার আমরা যদি আলোচনা করি হচ্ছে এই সময়কালের যে চিঠিপত্রগুলো রয়েছে, সেই চিঠিপত্রগুলো মূলত এই ফাতেমীয় খেলাফতের বা ফাতেমীয় খেলাফতের ইতিহাসের অন্যতম উৎস হিসেবে কাজ করে থাকে। যেমন ফাতেমীয় দায় এবং শাসকের যে চিঠিগুলো রয়েছে, সেই চিঠিগুলো কিন্তু এই সময়কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইতিহাসের উৎস হিসেবে। রাজনীতি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই সকল কিছুই মূলত সেই সময়ের চিঠিপত্রের মাধ্যমে ধারণা পাওয়া যায়। এছাড়া আমরা আরেকটি অন্যতম উৎস হিসেবে আলোচনা করতে পারি হচ্ছে মুদ্রা সম্পর্কে। ফাতেমীয় খেলাফতের শাসকের নাম, তারপরে খিতাব এবং সালাতের তথ্য, এই সব কিছু মুদ্রার মধ্যে খোদাই থাকতো। ফলে মুদ্রা থেকে আমরা সহজে বুঝতে পারতাম যে সে সময়ের শাসক কে ছিলেন, তার খিতাব কি ছিল, সালাতের তথ্য কেমন, এই সব কিছু সম্পর্কে আমরা একটা ধারণা পেতাম। মুদ্রা থেকে শাসনকাল, রাজনৈতিক সংযোগ সহজে বোঝা যায়। ফলে ঐতিহাসিকরা মুদ্রা দিয়ে শাসনকাল এবং রাজনৈতিক সংযোগগুলোকে তারা বের করে ইতিহাস পর্যালোচনা করে থাকে। ফলে এই বিষয়গুলোর মাধ্যমে প্রাথমিক ইতিহাসের উৎস হিসেবে ইতিহাস লেখনীতে সহজে এটা ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা 7 নম্বরে আলোচনা করব হচ্ছে কাবলা ও ইসলামী সাহিত্য। মূলত কাবলা ও ইসলামী সাহিত্য মূলত শিয়া ধর্মপথের প্রচার এবং দায়ী এর কর্মকাণ্ডের বর্ণনা এই কাবলা এবং ইসলামী সাহিত্যে পাওয়া যায়।
এছাড়া ইসলামী সাহিত্য বা কাবলায় ধর্মীয় যে আন্দোলনগুলো হতে থাকে সেগুলো সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়ে থাকে। পাশাপাশি এগুলোর সামাজিক যে প্রভাবগুলো, সামাজিক ব্যবস্থা এবং সামাজিক যে রীতিনীতি, সেই বিষয়গুলো কাবলা এবং সাহিত্যে বিশদভাবে আলোচনা করা হয়েছে। ফলে প্রাথমিক খিলাফতের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমরা এখানে উৎস হিসেবে পেয়ে থাকি এই কাবলা এবং ইসলামী সাহিত্য থেকে। ইতিহাসবিদদের সমকালীন কাজ, অর্থাৎ সেই সময়কালে যেসব ইতিহাসবিদ বেঁচে ছিলেন এবং ইতিহাস নিয়ে কাজ করেছেন তাদের লেখনী মূলত উৎস হিসেবে কাজ করে থাকে প্রাথমিক ইতিহাসে। স্থানীয় ইতিহাসবিদরা সমকালীন ঘটনা উল্লেখ করেছেন, যেমন মিশর এবং লেবাননের যে ক্রনিকলার্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ইতিহাসবিদদের সমকালীন কাজ থেকে আমরা সহজে তথ্য পেয়ে থাকি। এবং ৮ নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে যে ফাতিমীয় স্থাপত্য ও শিল্প সম্পর্কে। এই ফাতিমীয়দের সময়কালে অনেকগুলো মসজিদ নির্মাণ করা হয়, দুর্গ নির্মাণ করা হয়, প্রাসাদ নির্মাণ করা হয়, কারুকাজ তৈরি করা হয়। ইতিহাসের এই সবগুলো স্থাপত্য শিল্পে অনেকগুলো তথ্যকে তারা বহন করে থাকে। মসজিদ থেকে এবং দুর্গ প্রাসাদ থেকে সে সময়কালের শাসকদের যে রুচিশীলতা, তাদের স্থাপত্য শিল্পের সুনিপুণতা, ডেকোরেশন এবং শিল্প, আ- কারুকার্য, এই সকল কিছু তো সেই সময়ের এই স্থাপত্য এবং শিল্প থেকে আমরা সহজে ধারণা করতে পারি। প্রশাসনিক এবং সাংস্কৃতিক দিক বোঝারও খুব সহজ বিষয় হচ্ছে এই প্রাথমিক প্রাথমিক শাসনামলের স্থাপত্য ও শিল্প সম্পর্কে। এবং প্রশাসনিক সাংস্কৃতিক দিকগুলো খুব সহজে এখানে ভাগ করা থাকতো, ফলে আমরা সেগুলো বুঝতে পারি এই স্থাপত্য এবং শিল্পের মাধ্যমে। ১০ নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে বিদেশি পর্যটক ও বর্ণনাকারীর লেখা। এই সময়কালে ইউরোপীয় সিংহল সিরিয়ার পর্যটকরা প্রাথমিকদের রাজনীতি এবং সমাজ বিন্যাস খুব কাছ থেকে দেখেছেন, কারণ তারা সেখানে ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন, পর্যটনের উদ্দেশ্যে এসেছিলেন। সেখানে এসে তারা এসব ইতিহাসকে তারা লিপিবদ্ধ করেছিলেন। ফলে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে কি ধরনের বর্ণনা বা তথ্য আমরা দরকার সেগুলো আমরা এসব উৎস থেকে আমরা সহজে পেয়ে থাকি, অর্থাৎ বিদেশি পর্যটক এবং বর্ণনাকারীর লেখা থেকে আমরা সহজে সেখান থেকে উৎস হিসেবে পেয়ে থাকি তথ্য। আবার ১১ নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে সমসাময়িক ইসলামী গ্রন্থসমূহ। অর্থাৎ সেই সময়কালে ইসলামী যে চিন্তাবিদ ছিল, ইসলামী জ্ঞানী এবং বিশারদ যারা ছিলেন, তাদের ফিকহ শাস্ত্র, তাফসীর শাস্ত্র, ইসলামী আইন সম্পর্কিত গ্রন্থ, এই ইসলামী আইন সম্পর্কিত গ্রন্থ এবং ফাতিমীয় সমাজ এবং শাসনের ধর্মীয় যে ভিত্তি। এবারে আমরা আলোচনা করব হচ্ছে যে পরে লেখা যেসব ইতিহাস রয়েছে সেসব ইতিহাস সম্পর্কে। যেমন ফাতিমীয়দের পরবর্তী সময়ে আরবি, ফার্সি ইতিহাসবিদরা অনেকগুলো ইতিহাস গ্রন্থ লিখেছেন এই সময়ের উপরে। তাহলে এই সময়ের উপরে যেসব গ্রন্থ রচিত হয়েছে সেসব গ্রন্থই হচ্ছে এই সময়ের ইতিহাসের উৎস। যেমন হচ্ছে ইবনে আল কালানিসি, আল মাকরিজি, এরকম অনেক ঐতিহাসিক রয়েছেন। তারপর আমরা ১৩ নম্বরে আলোচনা করব হচ্ছে যে পশ্চিমী ইতিহাসবিদদের গবেষণা। অর্থাৎ এই সময়কালে হ্যান্স হ্যাল, ফরহাদ ডাফটারি, বার্নার্ড লুইস ইত্যাদির যে সমসাময়িক বিশ্লেষণগুলো রয়েছে সেই বিশ্লেষণগুলোকে ইত্যাদির উৎসগুলোর সাথে তুলনামূলক বিশ্লেষণ করেছেন এইসব পশ্চিমী ইতিহাসবিদরা। ফলে তাদের ইতিহাসের বর্ণনা থেকে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় যে ফাতিমীয় যুগের ইতিহাস ঐতিহ্য কেমন ছিল, প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে। ১৪ নম্বরে আমাদের যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে নকশা ও নথি বিশ্লেষণ। মানে এই সময়কালের যে মুদ্রা, চিঠি, দলিল এগুলোকে বিশ্লেষণ করে আমরা সেই সময়ের যে নকশাগুলো রয়েছে সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। যেমন শাসক কেমন ছিল, শাসকের সামরিক ব্যবস্থা কেমন ছিল, অর্থনীতি কেমন ছিল তাহার, এবং তার প্রশাসন ব্যবস্থা কেমন ছিল, এগুলো সম্পর্কেও কিন্তু সেখান থেকে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ করতে পারি। এছাড়া আমরা সর্বশেষ যে উৎসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সম্পর্কে। মিশর, সিরিয়া, লেবানন এসবের যে সামরিক কাঠামো কেমন ছিল, এসব অঞ্চলে যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছিল সেসব ধ্বংসাবশেষ থেকে আমরা মূলত হচ্ছে সে সময়ের প্রত্নতাত্ত্বিক ধারণা আমরা সংগ্রহ করতে পারি। এই ধ্বংসাবশেষ থেকে সভ্যতা কেমন ছিল, তাদের নগর পরিকল্পনা কেমন ছিল, তাদের সামরিক কাঠামো, শিল্পকলা, তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে থাকি।
তো এই সবকিছু মিলে হচ্ছে আমাদের যে উচ্চ ইতিহাসে প্রাথমিক ইতিহাসের যে উৎসগুলো সেগুলো সম্পর্কে আমরা এতক্ষণ ধারণা পেলাম। তাহলে আমরা সংক্ষেপে যদি বলি যে ফাতেমীয়দের ইতিহাস বোঝার জন্য সমকালীন মুসলিম ইতিহাসবিদ, ফাতেমীয় নিজস্ব দলিল, নথি, স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক উৎস, পরে লেখা ইতিহাস, আধুনিক গবেষণা সব মিলিয়ে প্রায় অনেকগুলো উৎসই আমরা হচ্ছে আলোচনা করেছি বা আরো আলোচনা করার সুযোগ রয়েছে। তো এইসব ইতিহাসের উৎসগুলো যদি আমরা পরীক্ষা হলে ভালো করে লিখতে পারি, ইনশাআল্লাহ একটা ভালো মার্ক আমরা অর্জন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন। আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানান, অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটি সাবস্ক্রাইব করে দিন। পরিচিত যারা ইসলামের ইতিহাস নিয়ে অনার্স করছে বা পড়ছে, ইন্টার বা যেকোনো পর্যায়ে বা অনার্সের যেকোনো বিভাগে যারা পড়াশোনা করছে কিন্তু ইতিহাস একটা কোর্স রয়েছে প্রথম বর্ষে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি শেয়ার করে দিন যেন হচ্ছে আমাদের চ্যানেলে তারা যুক্ত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু